নমস্কার বন্ধুরা, প্রত্যেক বছরের নয় এবারও আমি একটা ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেখানে 2023 সালের প্রিলিমিনারি এবং 2022 সালের মেইনস এই দুটোতে ইমেন্স হেল্প করবে। কারণ আমরা যদিও লাস্টবারের যেটা ইকোনমিক্সের এক্সাম হয়েছিল বা তার আগের বছর, এই লাস্ট দুটো ইয়ার্সে আমরা ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়েছিলাম, কিন্তু ততটা পাইনি। কিন্তু তার আগের বছরের ইকোনমিক্স পেপারটা দেখলেই বোঝা যাবে, মানে যেটা 2019 বা 2018 যে মেন্সের পেপার হয়েছিল, তাতে দেখবে অনেক অনেক কোশ্চেন ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞেস করা হয়েছিল ডাইরেক্টলি। তো সেক্ষেত্রে ইকোনমিক্সের কোর কনসেপ্ট শুধু জানলেই হবে না, কারেন্ট কী চলছে বা কী কী চেঞ্জেস এসছে সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। আর প্রিলিমিনারিতে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ইকোনমিক্সের যে পেপারের যে কনসেপ্ট, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরেই কিছু না কিছু কোশ্চেন আসতে থাকে। সেটা মনে করে আমার এই ভিডিওটা আমি অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে এই সেটটা বানিয়েছি। কী কী কোশ্চেন এসছে বা কী কী আসতে পারে সেটা অনুমান করে একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা একটা ভিডিওই যথেষ্ট। এই ভিডিওটা পুরো দেখলে তোমার, আমার গ্যারান্টি, 80% কোশ্চেন তোমার কমন আসবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ইকোনমিক্স, একদম শিওর। কারণ এই ভিডিওটা থেকেই তুমি দেখলেই বুঝতে পারবে এর কোয়ালিটি বা কতটা রিসার্চ ওয়ার্ক করা আছে। পুরো ভিডিওটা কতগুলো পার্টে ডিভাইড করা আছে, যেমন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইকোনমিক সেন্সাস, ব্যাঙ্কিং সেক্টর, মিসলিনিয়াস কোশ্চেন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আমি এইভাবে ভাগ করার একটাই কারণ, আমরা যে ইকোনমিক্স চ্যাপ্টারটা পড়বো, কোর কনসেপ্টগুলো তার সাথে যেন রিলেট করতে পারি, এবং একই ধরনের কোশ্চেন যখন পড়বো সেগুলো যাতে আমার মনে রাখতে সুবিধা হয় সেই জন্য। আর একটা কথা আমি বারবার বলছি, পুরো ভিডিওটা দেখবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য বলছি, যারা সিরিয়াস নয় তাদের জন্য বলছি না। যারা ডাব্লিউবিসিএসটা পেতে চাইছো এবারেই, যেন ইকোনমিক্সের এই কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যাপ্টারগুলো থেকে আমি একটা কোশ্চেনও মিস না করি। হয়তো সব কোশ্চেনই পারবে, তাহলে কোন জায়গাটাই ডিফারেন্ট করতে হবে নিজেকে, এই জায়গাটা। এই ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশিরভাগ ক্যান্ডিডেটকে আমি দেখেছি নেগলেক্ট করার জন্য। সেই জন্য আমি এটা বলে রাখছি প্রথম থেকে, পুরো ভিডিওটা দেখবে প্লিজ। আমি রিকোয়েস্ট করলাম, যদি কমন না পাও বা যদি তোমার হেল্পফুল মনে না হয়, যদি ভিডিওটা দেখে তোমার খারাপ মনে হয়, তাহলে তুমি আমাকে যত কিছু যা ইচ্ছে কমেন্টে কমেন্ট করো, আমার কোনো আপত্তি লাগবে না। কিন্তু ভিডিওটা দেখো, শেষ পর্যন্ত দেখো। যদি তোমার ভালো না লাগে আমায় বলবে। আমি কিছু আর বেশি না বলি, আমি কনসেপ্ট চালু করছি। ফার্স্টেই আমি মিসলিনিয়াস টপিকটা নিয়ে নিচ্ছি, তার কারণ এখান থেকে অনেক অনলাইনার কোশ্চেন আমরা মেনলি প্রিলিমিনারি এবং ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে পেয়ে যাবো বলে। ফার্স্টেই আমার কি, এআইএস বলে একটা সফটওয়্যার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রিসেন্টলি লঞ্চ করেছে। এর সাহায্যে কী হয়, যদি এই সফটওয়্যারটা তুমি ডাউনলোড করে নাও, এক্ষেত্রে তোমাকে প্যান কার্ড প্রোভাইড করতে হবে। প্যান কার্ড প্রোভাইড করলে তোমার ওই ইনকাম, কী কী ইনকাম হয়েছে ওই প্যান কার্ডের মাধ্যমে সেটা ওখানে দেখা যায়। অনেক ক্ষেত্রে আমরা ফিক্সড ডিপোজিট বা শেয়ার মার্কেট বা অন্যান্য জায়গা থেকে কী কী ইনকাম হয়েছে সেটা হিসেব রাখতে পারি না, যাতে ওই হিসেবটা ভালোভাবে পাওয়া যায়, সেই জন্য এই সফটওয়্যারটা লঞ্চ। তারপরে একটা কোশ্চেন আসতে পারে যে পজিশন অফ ইন্ডিয়া ইন স্টার্ট আপ ইউনিকর্ন, এটা আমরা থার্ড পজিশন আছে। থার্ড কোশ্চেন, টপ এক্সপোর্টিং ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ডাউন, স্টার মার্ক করবে। এটা জামনগর, গুজরাট। হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ বাই আরবিআই অন দ্য ওকেশন অফ ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ারনেস উইক। এইভাবেই কোশ্চেনটা আসতে পারে, হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ বাই কে করেছে, লঞ্চ বাই আরবিআই, এসবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেবি, এইভাবে কোশ্চেনটা আসতে পারে এই চারটে অপশান দিয়ে। আরবিআই কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, সেই জন্য এই কোশ্চেনটা আমার পিক করার কারণ। তারপরে রিসেন্টলি একটা বই বেরিয়েছে, দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি, হাউ ইকোনমিক্স অ্যাবান্ডান্ট দ্য পোর, মেঘনাথ দেশাইয়ের। এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর একটা অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ফার্স্ট ডিজিটাল বাজেট। ডিজিটাল বাজেট মানে ট্যাবের মাধ্যমে পাবলিশ করেছে। ফার্স্ট ডিজিটাল বাজেট ইকোনমিক্সের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক লাগাবেন। সেটা হচ্ছে 2021-22 বাজেট। টোটাল নাম্বার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আপনারা যদি একটা প্রিভিয়াস ইয়ারগুলো কোশ্চেনগুলো ঘাটেন, সেখানে একটা কোশ্চেন এসেছিল যে আমাদের ইন্ডিয়ার কত র্যাঙ্ক হবে, প্রাইম মিনিস্টারের যে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল, ইন্ডিয়াকে কত নাম্বার পজিশনে আমরা দেশের কোন পজিশনে নিয়ে যাব বা কত ট্রিলিয়ন ইকোনমিক করব, এইভাবে একটা কোশ্চেন এসেছিল। একই রকমভাবে একটা ডেটা পাবলিশ হয়েছে, জনধন যোজনার মাধ্যমে কত অ্যাকাউন্ট খুলেছে, 47.8 করোড়। এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, মানে এটা কিন্তু বিশাল বড় একটা সাকসেসফুল মোদি গভর্নমেন্টের স্কিম বলা যেতে পারে। আর এর মাধ্যমে অনেক লোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে।
হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট কোথায় যদি জিজ্ঞেস করে, জম্মু অ্যান্ড কাশ্মীর। এটা কিন্তু আগে জম্মু অ্যান্ড কাশ্মীর ছিল না। যদি আপনারা প্রিভিয়াস নোটস পড়েন বা যারা অনেকদিন ধরে ডাব্লিউবিসিএসের প্রিপারেশন করছেন তারা কিন্তু এটা একটু আপডেট করে নেবেন। এস্টিমেটেড রিয়েল জিডিপি গ্রোথ 2023 অ্যান্ড 2024 কত আছে? 6.5। এটা একদম ডাইরেক্ট ফ্ল্যাট কোশ্চেন, এটা আসতে পারে। এবং 2022-23-এর জন্য কত আছে? 7%। এটা যদি ডাইরেক্ট আসে একটু মেমোরাইজ করে নিতে হবে। আর একটা কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সেও আসতে পারে, আবার আমাদের ইকোনমিক্সেও আসতে পারে, যে রেলওয়ে কত সালের মধ্যে ইলেকট্রিফিকেশন করে নেবে তার মানে পুরো সিস্টেমটাকে, সেটা ডিসেম্বর 2023। আমি আর একটা কথা বলছি, যারা বাংলায় ইকোনমিক্স পড়ছেন আমি চেষ্টা করবেন তারা ইংলিশে পড়ুন, আর না হলে যদি বাংলায় আমি কোশ্চেন পুরোটা বাংলায় বলে দিচ্ছি সেটা বাংলায় নোট ডাউন করবেন। কারণ আমি একটা এই জন্য বলে থাকি ইংলিশে পড়বার জন্য, কারণ মেন্সের কোশ্চেনগুলো বাংলায় হয় না। তারপরের কোশ্চেন, ইন্ডিয়ান এগ্রি বিজনেস অ্যাওয়ার্ড 2022 কোন স্টেটকে দেওয়া হয়েছে? বেস্ট ক্যাটাগরি কে? এটা হরিয়ানা হবে, একটু বানানটা কিন্তু ভুল আছে হরিয়ানার। তারপরের ইম্পর্টেন্ট কোশ্চেন, থিম ফর ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, ভোকাল ফর লোকাল, লোকাল টু গ্লোবাল, এটাও একটা আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পেজের প্রায় প্রত্যেকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট। ফার্স্ট কোশ্চেন, আরবিআই লঞ্চড ফর ফার্স্ট পাইলট ফর রিটেল ডিজিটাল রুপি অলসো কল্ড সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। এইভাবে কোশ্চেন আসতে পারে, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি লঞ্চ বাই কে? তারপরে আরবিআই যে কি লঞ্চ করলো সেটাও বলতে পারে। আর এই লঞ্চ কয়েনটা কে ফার্স্ট অ্যাকসেপ্ট করলো? রিলায়েন্স। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি রিসেন্টলি আরবিআই একটা পাইলট প্রজেক্ট হিসাবে ডিজিটাল কারেন্সি লঞ্চ করেছে, আর সেটা রিলায়েন্স রিটেল অ্যাকসেপ্ট করেছে। ফার্স্ট নয়, রিলায়েন্স রিটেল কিন্তু অ্যাকসেপ্ট করেছে। তারপরে কোশ্চেন, এন্ট্রিপ্রিনিয়র অফ দ্য ইয়ার 2020 সজ্জন জিন্দাল, ফার্স্ট স্টেট টু গো ফুললি ডিজিটাল ইন ব্যাঙ্কিং সার্ভিস। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক লাগাবে। কেরালা, সিটি ওয়াজ সিলেক্টেড টু হোস্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এটা অ্যান্সার হবে হায়দ্রাবাদ। বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড। গ্রিনফিল্ড মানেটা একটু জেনে রাখা ভালো। গ্রিনফিল্ড মানে যেটা প্রথম থেকে শুরু হলো, জাস্ট স্টার্টিং, মানে এর আগে এটা এয়ারপোর্ট ছিল না, এটা ফার্স্ট এয়ারপোর্ট হয়েছে এখানে। সেটার অ্যান্সার হবে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মনোহর পারিকার ছিলেন গোয়ার চিফ মিনিস্টার, ওনার নামকরণ অনুসারে এই এয়ারপোর্টটা হয়েছে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড হিমালয়ান অ্যাক অ্যাজ এ ফুড অ্যানিম্যাল। এটা জাস্ট ইনফরমেশন, এটা আসার চান্স খুব একটা আসে বলে আমার মনে হয় না। ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড এটিএম হ্যাজ লঞ্চড অ্যাট হায়দ্রাবাদ। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও কিন্তু আসতে পারে। স্টেট টু ম্যান্ডেট আধার কার্ড ফর অ্যাভেলিং এনি ওয়েলফেয়ার স্কিম। যে কোনো ওয়েলফেয়ার স্কিম লাগাতে গেলে আধার কার্ড ম্যান্ডেটারি। এটা আমার মনে হয় সব স্টেটকে ম্যান্ডেটারি করে দেওয়া উচিত, কারণ এটা গভর্নমেন্টের অনেক টাকা বাঁচবে। নাহলে একই মানুষ বিভিন্ন রকমভাবে ফ্রড করে এই টাকাটা তুলতে পারে। এই জন্য যদি আধার কার্ড প্রত্যেক স্কিমের জন্য ম্যান্ডেটারি করে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ইজিলি ট্র্যাক করা যেতে পারে। অ্যানাদার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মিনিমাম সাপোর্ট প্রাইস অফ প্যাডি ইজ রুপিস 2183। এটা আমি কেন ইম্পর্টেন্ট বলি, এটা কিন্তু যে কোনো দিন যে কোনো মুহূর্তে একটা কোশ্চেন আসতে পারে। তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন সিরিয়াল ফুড হচ্ছে প্যাডি, মেন প্রোডাকশান হচ্ছে প্যাডি। প্যাডির ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট রয়েছে, সেই জন্য আমাদের এটা জানা উচিত এমএসপিটা কী আছে। আর আমরা নিশ্চয়ই জানি এমএসপিটা কী। ইকোনমিক্সে আমরা যখন পড়ি এমএসপিটা কী, এমএসপিটা হলো প্রত্যেকটা ফসল প্রোডাকশানের আগেই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে প্রত্যেকটা ফসলের কী দাম সেটা নির্ধারণ করে দেওয়া হয়। যদি ওভার প্রোডাকশানের ক্ষেত্রে যদি ধানের দাম বা অন্য কোনো ফসলের দাম পড়ে যায়, যাতে চাষি খুব লস না করে যায় বা অনেক বেশি লস না হয়ে যায় চাষির, বা চাষিকে উৎসাহ দান করার জন্য এই এমএসপিটা ঘোষণা করা হয়। এই এমএসপিটা কি, যেখানে ধানের জন্য কত 2183 টাকা, এটা আগের বছরের তুলনায় বেড়েছে, প্রায় প্রত্যেক বছরেই বাড়ে কম বেশি, কিন্তু এই বছরের জন্য করা হয়েছে 2183 টাকা। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন আইপি ইন্ডেক্স। আইপি ইন্ডেক্স কি জানি তো, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, বুদ্ধিমত্তার যে ইন্ডেক্স, তাতে আমরা 42 র্যাঙ্ক করেছি। এটা একটা ইম্পর্টেন্ট স্কিম, লাডলি বেহানা। আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, বিভিন্ন
গভর্নমেন্টের মানে আদার স্টেট গভর্নমেন্টের যে স্কিম, যেমন মধ্যপ্রদেশ কি, অন্ধ্রপ্রদেশের স্কিম, যেগুলো প্রিভিয়াস ইয়ারের তামিলনাড়ুর কিছু স্কিম, উড়িষ্যার কিছু স্কিম, দিল্লির কিছু স্কিম কিন্তু রিপিটেডলি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সেক্ষেত্রে মধ্যপ্রদেশের এই স্কিমটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে ডাব্লিউবিসিএসের আসপেক্টে। লাডলি বেহানা স্কিম টু গিভ 1000 এভরি মান্থ টু ওমেন ফ্রম অল সেকশন অফ দ্য সোসাইটি হু ডোন্ট পে ইনকাম ট্যাক্স বাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা করেছে, আমার মনে হয় সেই স্কিমেরই অনুপ্রেরণা বা সিমিলার কাইন্ড অফ স্কিম এই স্কিমটি। তাই এটার কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে অবশ্যই ডাব্লিউবিসিএসের পার্সপেক্টিভে। গ্লোবাল মিলেট কনফারেন্স অর্গানাইজড অ্যাট হুইচ সিটি? এটার অ্যান্সার হবে নিউ দিল্লি। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম 2023 is 131. As per water body census, top state in water conservation scheme is Maharashtra. এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একটা ওয়াটার সেন্সাস বডি সেন্সাস বেরিয়েছে, সেই পুরো সেন্সাসটা আমি এখানে দিইনি, এখানে স্কিম কথাটা উল্লেখ করা আছে, তাই আমি এটাকে ইনক্লুড করেছি। যখনই এই ধরনের কোশ্চেন আসবে, এটা কিন্তু যদি শুধু হাইয়েস্ট স্টেট হতো তাহলে কিন্তু মহারাষ্ট্র হতো না। কোথায় হাইয়েস্ট ওয়াটার বডি আছে সেটা কিন্তু মহারাষ্ট্র অ্যান্সার হতো না। এখানে বলেছে যে টপ স্টেট ইন ওয়াটার কনজারভেশন স্কিম, মানে স্কিম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, ওয়াটার কনজারভেশন স্কিম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কোন স্টেট ফার্স্ট? মহারাষ্ট্র হবে কিন্তু। তারপরে কোশ্চেন, ফার্স্ট স্টেট টু ইন্ট্রোডিউস ইউনিফর্ম গোল্ড প্রাইস বেসড অন দ্য ব্যাঙ্ক রেট? অ্যান্সার হবে কেরালা। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমি যে ক্যাটাগরিজ বলেছিলাম, প্রথমে মিসেলেনিয়াস, এরপর আমি স্কিম করছি, কারণ স্কিমটা সেকেন্ড ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। এই স্কিমটা ভালো করে, খুবই ভালো করে পড়বে, কারণ এটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ইকোনমিক্স কারেন্ট অ্যাফেয়ার্স নয়, বা নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা কিন্তু ইংলিশ বা বাংলার যখন আমরা কোনো এসে রচনা করব, সেক্ষেত্রে কিন্তু এই স্কিমগুলোকে আমরা ইনক্লুড করতে পারবো, বা কোনো ধরনের অপশনাল, যেমন জিওগ্রাফি বা কোনো সোশিওলজি রিলেটেড যে অপশনালগুলো আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই স্কিমগুলো রিলেটেড ডাইরেক্ট কোশ্চেন আসে। এই কী কী স্কিম এসছে ওয়াটার কনজারভেশনের উপরে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে ওয়াটার কনজারভেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট এই স্কিমগুলোকে ইনক্লুড করতে পারবো। সেক্ষেত্রে আমরা প্রথমেই যে স্কিমটা আছে মিষ্টি স্কিম, এটা আমাদের ডাব্লিউবিসিএস পার্সপেক্টে অ্যানাদার ইম্পর্টেন্ট স্কিম, কারণ এখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানে এখানে বলতে চাইছে এই স্কিমের মাধ্যমে প্রচুর করে আমরা ম্যানগ্রোভ উদ্ভিদ লাগাবো, যাতে ম্যানগ্রোভ উদ্ভিদ আমরা জানি যেটা সাইক্লোনের ক্ষেত্রে মানে একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে, সেই জন্য এই ম্যানগ্রোভ লাগানোর যে স্কিম সেটাই মিষ্টি স্কিম। তারপরে হচ্ছে পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। এই স্কিমটা কি করে? প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু আর্টিসান টু ইমপ্রুভ দেয়ার প্রোডাক্ট। আমরা যে সমস্ত আর্টিসান আছে তাদেরকে, তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা যাতে আরও বেশি টাকার মাধ্যমে ইমপ্রুভ করতে পারে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, সেই ক্ষেত্রে এই স্কিমটা লঞ্চ হয়েছে। প্রধানমন্ত্রী পিভিটিজি ডেভেলপমেন্ট মিশন। পিভিটিজি হচ্ছে একটা ট্রাইবাল গ্রুপ, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। আমরা জানি আমাদের ওয়েস্টবেঙ্গলের টোটো গ্রুপ আছে, লোধা আছে, এই সমস্ত ট্রাইবাল গ্রুপের যাতে আরও উন্নতিকরণ হয় তার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। সোশিও ইকোনমিক কন্ডিশন যাতে ইমপ্রুভ করবে, কী দিয়ে সোশিও ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করবে? ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন, সেফ হাউসিং, এইগুলো প্রোভাইড করে তাদেরকে নিউট্রিশন, এগুলোকে ইমপ্রুভ করে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করা হচ্ছে এই স্কিমের মাধ্যমে। পিএম প্রণাম স্কিম, এটা হচ্ছে কি মাদার আর্থকে, মানে আমাদের পৃথিবীর ডেভেলপমেন্টের উপরে, যে যাতে কীভাবে উন্নতি হবে, যেটা ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার যাতে ইউজ না করি, জৈব সার যাতে আমরা ইউজ করি, সেই জৈব সার ইউজের মাধ্যমে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট জৈব সার বা কেমিক্যাল ইউজ কম করার পক্ষে স্টেপ নেবে, তাদেরকে এটা ইনসেন্টিভাইজ করবে, মানে কিছু ধরনের ইনসেন্টিভ পাঠাবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের কাছে। তারপরে ইম্পর্টেন্ট স্কিম অমৃত ধরোহর, ইট উইল প্রমোট দ্য কনজারভেশন ওয়েটল্যান্ডকে কনজার্ভ করার জন্য অমৃত ধরোহর স্কিম। এটা ডাইরেক্ট কোশ্চেন আসবে, অমৃত ধরোহর স্কিম রিলেটেড টু ওয়াটার কনজারভেশন, সয়েল কনজারভেশন, আর্থ কনজারভেশন, এরকম করে 3-4টা অপশন দিয়ে দেবে, তার মধ্যে যে অপশনটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিম, এটা নিয়ে কোশ্চেন আসবার চান্স সবচেয়ে বেশি। মহিলা সম্মান বাচত পত্র স্কিম। এখানে কি, এখানে 2 লাখ টাকা পর্যন্ত যে কোনো মেয়ে বা মহিলা রাখতে পারবে
একটা 2 লাখ টাকা পর্যন্ত, এখানে সর্বোচ্চ 7.5% পর্যন্ত ইন্টারেস্ট দেওয়া হবে। আমরা জানি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে এখন আপাতত যার রেট চলছে 7.1 ম্যাক্সিমাম স্টেট ব্যাংকের ক্ষেত্রে, ইভেন 1 বছর যেগুলো কিছু স্কিম আছে 7.25 ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু নয়। এখানে কিন্তু 7.5% দেওয়া হচ্ছে, আর এটা অনলি ফর ফিমেল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবারে বাজেটে কিন্তু লঞ্চ হয়েছে। তারপরে হচ্ছে পিএম গতিশক্তি, এখানে একটা কোশ্চেন আসতে পারে, পিএম গতিশক্তি স্কিম ইজ রিলেটেড টু হুইচ সেক্টর। এখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার লিখতে হবে বা ইনফ্রাস্ট্রাকচারে টিক করতে হবে। পর্বতমালা, পর্বতমালা বলবার আগে আমি একটা স্কিম বলবো, সাগরমালা। সাগরমালা একটা বিশাল বড় সাকসেসফুল স্কিম ছিল, যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, কিছু বছর আগে, এবং সেখানে বিভিন্ন যে পোর্ট ছিল, মানে ওয়াটার পোর্ট আর কি, যে জলবন্দর যেটা বলি, যেমন বোম্বে, কেরালার কোচি, এই যে সমুদ্র বন্দর যেগুলো আছে সেগুলোকে লিঙ্ক করা হতো এই স্কিমের মাধ্যমে। সেটাও কিন্তু খুব সাকসেসফুল স্কিম। সেই স্কিমের আদলে পর্বতমালা স্কিম লঞ্চ করা হয়েছে। পর্বতমালার যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলোকে যাতে বিভিন্ন কানেক্টিভিটি, সেটা রোপওয়ে হতে পারে, রোডওয়ে হতে পারে, রেলওয়ে হতে পারে, এভাবে কানেক্ট করার যে স্কিম, এটাই পর্বতমালা স্কিম। স্টার্ট আপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম, স্টার্ট আপ বা ইন্ডিয়ান সিড ফান্ড স্কিম থেকে আমরা ডাইরেক্ট বুঝে যেতে পারছি এটা কিন্তু রিলেটেড টু এনি কাইন্ড অফ স্টার্ট আপ। এখানে স্টার্ট আপ যে সমস্ত স্কিম, তাকে প্রোটোটাইপ তৈরি করা বা কীভাবে মার্কেটে এন্ট্রি করবে, কীভাবে প্রোডাক্টটাকে সাজাবে, প্যাকেজিং, মার্কেটিং, এগুলোর উপরে একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। পিএম কুসুম স্কিম, এটা একটা অ্যানাদার ইম্পর্টেন্ট। এই পিএম স্কিমের, কুসুম স্কিমের ডাইরেক্ট ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে ডাব্লিউবিসিএসে। তাহলে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা ইভম উত্থান মহাভিযান স্কিম, এটা ফুল ফর্ম আসতে পারে। স্কিম লঞ্চ ইন হুইচ ইয়ার 2019 টু অবজেক্টিভ কি, টু ইনক্রিজ দ্য ফার্মার্স ইনকাম বাই প্রোভাইডিং সোলার পাম্প। মানে এই স্কিমটাতে বেসিক্যালি সোলার পাম্প দেওয়া হয়, যাতে ইরিগেশন যেখানে নেই, কম খরচে যাতে মাটির নিচে যে ভৌম জল আছে বা গ্রাউন্ড ওয়াটার আছে সেটাকে যাতে ইউজ করতে পারে। এই পেজে যতগুলো স্কিম আছে প্রায় সবকটি ইম্পর্টেন্ট। ফার্স্ট আছে প্রোডাক্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। এই স্কিমটা এই লাস্ট 2-3 বছরের মধ্যে সবচেয়ে সাকসেসফুল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিম। এই স্কিমটা কি, প্রোডাক্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম। এখানে বিভিন্ন প্রোডাক্টের ইন্ডিয়াতে তৈরি করলে তাতে ইনসেন্টিভাইজ করা হয়। এটার উদ্দেশ্যটা কি, মেক ইন ইন্ডিয়া। যত বেশি আমি ইনসেন্টিভ দেবো, লোক এখানে এসে প্রোডাক্ট তৈরি করবে। এই ইনসেন্টিভ, এই স্কিমটাতে আমরা অবজেক্টিভটা বুঝলাম এবং এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটার উপরে গুরুত্ব দেব। এটা ফার্স্ট আসতে পারে যে এটা উদ্দেশ্য কি, যেটা আমি অলরেডি বলে ফেললাম, এবং কত সালে লঞ্চ হয়েছে, 2021-22 যে বাজেট তাতে লঞ্চ হয়েছে। প্রেজেন্টলি স্প্রেড অ্যাক্রস, মানে কতগুলো সেক্টরে এই স্কিমটা প্রোভাইড করা হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে এই স্কিমে। টোটাল কিন্তু 14টা সেক্টর, রিমেম্বার ইট, 14টা সেক্টর। তার মধ্যে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট সেক্টর তুলে দিয়েছি, যেমন মোবাইল প্রোডাকশন হতে পারে, মেডিকেল ডিভাইস প্রোডাকশন হতে পারে, অটোমোবাইল প্রোডাকশন হতে পারে, ফার্মাসিউটিক্যাল হতে পারে। ফার্মাসিউটিক্যালস মানে যারা জানে না, বেশিরভাগই আমি জানে ওষুধ, মেডিসিন রিলেটেড প্রোডাক্ট, হোয়াইট প্রোডাক্টস, ফুড প্রোডাক্ট, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, টেলিকম, স্পেশালিটি স্টিল, এটসেট্রা। এইগুলো মেনলি তোমার মাথায় থাকলেই তুমি অ্যান্সারগুলো করে আসতে পারবে। যেমন একটা কোশ্চেন দিতে পারে, এটা তো ডাইরেক্ট বলে দিতে পারে কটা সেক্টরে দিতে পারে, 14, 10, 20 করে সেক্টর বলে দিতে পারে। আর একটা কোশ্চেন দিতে পারে, যেমন 4টে সেক্টর তুলে দিল, এই সেক্টরে ইনভেস্টমেন্ট আছে মোবাইল, মেডিকেল ডিভাইস, অটোমোবাইলস, আর একটা এইগুলোর মধ্যে না দিয়ে বলে দিল নোটবুক প্রোডাকশন। তাহলে নোটবুকটা ক্লিক করতে হবে। পিএম দাক্স পোর্টাল টু প্রোভাইড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অন শর্ট টার্ম বেসিস, আপস্কিলিং, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, লং টার্ম ট্রেনিং। আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিম, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্কিম। এটা কিন্তু খবরে বেশ ভালো রকম ছিল। 2000 লঞ্চড ইন 2021। এটা কি, আগে যে বন্ড মার্কেট ছিল, সরকার যে বন্ডগুলো ইস্যু করতো, আই নো বন্ড তোমরা জানো যে এটা ইকোনমিক্সের কোর কনসেপ্টে আসে। সরকার বিভিন্ন কারণে মার্কেট থেকে টাকা নেওয়ার জন্য বন্ড ইস্যু করে। এই বন্ডগুলো আগে রিটেল মার্কেট, যারা রিটেল, আমার আপনার মতন লোকেরা যারা শেয়ার মার্কেট করেন, আপনারা জানেন যে আমরা হচ্ছে রিটেল ইনভেস্টার।
আমরা অল্প অল্প জিনিস কিনি বলে রিটেল ইনভেস্টার। আমরা রিটেল যারা ইনভেস্টার তারা কিন্তু কিনতে পারতাম না, সেটাই ডাইরেক্ট যাতে কিনতে পারি তার ব্যবস্থা করা হয়েছে এই স্কিমের মাধ্যমে। আর একটা ইন্টিগ্রেটেড ওম্বার্সম্যান স্কিম, এটা লঞ্চ হয়েছে 2021। লঞ্চ 2021-এ হলেও আমরা যদি ইংলিশ পেপার খুলি প্রায় প্রত্যেক দিনেই বা 2-3 দিন অন্তর আরবিআই কিন্তু এটা অ্যাডভার্টাইজ করে। টাইমস অফ ইন্ডিয়া যারা পড়ো তারা কিন্তু প্রায় প্রত্যেক দিনেই দেখতে পাবে এই স্কিমটা সম্পর্কে। এখানে কি হয়, যে কোনো ধরনের ব্যাংকিং বা নন ব্যাংকিং রিলেটেড যে ফিনান্সিয়াল কোনো মানে কমপ্লেন যদি থাকে, হয়তো ব্যাংকে কোনো প্রবলেম হচ্ছে, তোমার সমস্যার সমাধান করছে না, সঙ্গে সঙ্গে কিন্তু এইখানে গিয়ে মানে কমপ্লেন করলে তুমি একটা তৎক্ষণাৎ রেজাল্ট পাবে। এবং যারা ব্যাংকে গিয়ে কোনো দিন প্রবলেমে ফেস করছো, জেনুইন প্রবলেম, তারা কিন্তু এখানে কমপ্লেন করো, নিশ্চিতভাবে একটা ভালো সলিউশন পাবে। আমাদের যেমন পপুলেশন সেন্সাস হয় সেরকমভাবে ইকোনমিক সেন্সাসও হয়ে থাকে, লাইভ স্টক সেন্সাস হয়ে থাকে, বিভিন্ন ধরনের সেন্সাস হয়ে থাকে। ইকোনমিক সেন্সাসটা ইকোনমিক পেপারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের টোটাল আজ পর্যন্ত কতগুলো ইকোনমিক সেন্সাস হয়েছে? টোটাল 7টা হয়েছে, মানে 7টা চলছে, আর 6 নাম্বারটা অলরেডি কমপ্লিটেড, মানে রিপোর্ট পাবলিশ হয়ে গেছে 6টার। এখন বর্তমানে গোয়িং অন চলছে 7th ইকোনমিক সেন্সাস। তাহলে যদি বলে টোটাল 6 ইকোনমিক সেন্সাস ওয়াজ হেল্ড, টোটাল কতগুলো ইকোনমিক সেন্সাস হয়েছে? টোটাল 6টি। 7th ইকোনমিক সেন্সাস ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার? আমি আগেই বলেছি 7টা ইকোনমিক্স চলছে, কত সালে লঞ্চ হয়েছে এই কোশ্চেনটা আসতে পারে, এবং কোথা থেকে হয়েছে। যদি বলি লঞ্চ হয়েছে 2019 সালে এবং ত্রিপুরা থেকে হয়েছে এটা। 6th ইকোনমিক সেন্সাস ওয়াজ লঞ্চ 2013, কিন্তু এটা রিপোর্ট পাবলিশ করে 2016 সালে 31শে মার্চ। এটাই কিন্তু লেটেস্ট ইকোনমিক সেন্সাস। এই সেন্সাসে কী কী ফাইন্ডিংস আছে? টোটাল নাম্বার অফ এস্টাবলিশমেন্ট ইন দ্য কান্ট্রি, টোটাল সবচেয়ে বেশি এস্টাবলিশমেন্ট কোথায় আছে? এটা ইউপি একটা লার্জ স্টেট। এখানে কিন্তু আমরা যে কোনো কোশ্চেন দেখবেন, মিল্ক প্রোডাকশন কোথায় বেশি হয়, এগ্রিকালচার প্রোডাকশন ওভারঅল কোথায় বেশি হয়, দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ইউপি হয়। তার কারণ ইউপির ল্যান্ড এরিয়াটা অনেক বেশি, সেই ক্ষেত্রে ইউপির প্রোডাকশানটা বেশি। আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাও জানি পাঞ্জাবের কিন্তু হেক্টর প্রতি প্রোডাকশান বেশিরভাগ ক্ষেত্রে বেশি হয়। এটা কিন্তু ডাব্লিউবিসিএসে একটা কমন ট্রেন্ড দেখা গেছে। দেখবে মিল্কের প্রোডাকশান প্রায় আসে, সেটা কিন্তু ইউপিই হবে। এখানে সবচেয়ে এস্টাবলিশমেন্ট বেশি কোথায় আছে? ইউপি। এখানে কিন্তু থার্ডটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এস্টাবলিশমেন্টের দিক থেকে 3 নম্বরে আছে। তারপরে লাইভ স্টক ওয়াজ দ্য মেজর ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচারের মধ্যে সবচেয়ে মেজর কী আছে? লাইভ স্টক। এগ্রিকালচার এস্টাবলিশমেন্ট প্রোভাইড 17.42% অ্যান্ড নন এগ্রিকালচার এস্টাবলিশমেন্ট প্রোভাইড 82.58% এমপ্লয়মেন্ট। ম্যানুফ্যাকচারিং সেক্টর ওয়াজ দ্য লার্জেস্ট এমপ্লয়ার। এমপ্লয়মেন্ট অ্যাকাউন্টেড স্টেট ওয়াইজ। মহারাষ্ট্র সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট আছে, তারপর উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল কিন্তু থার্ড অ্যাজ ইউজুয়াল। হাইয়েস্ট গ্রোথ রেট অফ এমপ্লয়মেন্ট ওয়াজ অবজার্ভড ইন মণিপুর। 7th ইকোনমিক সেন্সাস স্টার্টেড ফ্রম ত্রিপুরা, যেটা আমি আগেই বলেছি। এখান থেকে 4-5টা কোশ্চেন আসতে পারে, যেমন হাইয়েস্ট গ্রোথ রেট অফ এমপ্লয়মেন্ট কোথা থেকে আছে? ওয়েস্ট বেঙ্গল। অ্যাকর্ডিং টু ইকোনমিক সেন্সাস ওয়েস্ট বেঙ্গল পজিশন ইন এস্টাবলিশমেন্ট থার্ড র্যাঙ্ক। আমরা জানি, পার্সেন্টেজটা একটু দেখে নেব, একটু মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু এটা জানা দরকার। ইকোনমিক সেন্সাসের বিভিন্ন এই ডেটাটাকে আমরা বিভিন্ন এসেতে লাগাতে পারবো, বা জিওগ্রাফি বা অন্য কোনো অপশনালে আমরা লাগাতে পারবো। বাজেটের নিয়ে কোশ্চেন প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো এক্সামে করা হয়। বাজেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। প্রিলিমিনারি বা ডাব্লিউবিসিএসের 4th পেপারে বাজেট নিয়ে কোশ্চেন করে। এখানে ফার্স্ট পয়েন্ট যেটা বলা আছে, সেখানে বলা আছে নমিনাল জিডিপি গ্রোথ রেট কত হবে? 10.5% অ্যাকর্ডিং টু 2023 and 4 বাজেট এস্টিমেশন। কিন্তু যদি ভিডিওটার প্রথমের দিকে তোমার মনে আছে, তাহলে দেখবে আমি একটা কথা বলেছিলাম, রিয়েল জিডিপি গ্রোথ রেট উইল বি 6.5% অ্যাকর্ডিং টু 23-24 বাজেট। এখানে কি বলছে? এখানে আগে বললাম 6.5%, এখন বলছি 10.5%। দুটোর মধ্যে একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে না? না, কন্ট্রাডিক্টরি কিছু নয়। এখানে বলেছে নমিনাল জিডিপি, ওখানে বলেছে রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি ক্যালকুলেট হয় বেস রেট অনুসারে, মানে আমাদের বেস রেট 11-12 সালের অনুসারে, আর নমিনাল রেট ক্যালকুলেট হয় কারেন্ট ইয়ারের প্রাইস অনুযায়ী। কারেন্ট ইয়ারে ইনফ্লেশন হয়, তাই জন্য রেটটা বেশি হয়। তারপরের পয়েন্ট, টার্গেট অফ। আমাদের 4 ধরনের এই কোশ্চেন
তার পরের পয়েন্টটা বলবার আগে আমি জাস্ট একটু ছোটো করে কনসেপ্টটা বলে দিচ্ছি। 4 ধরনের বাজেট ডেফিসিট হয় আমাদের ইন্ডিয়ান মানে ফিনান্সিয়াল স্ট্রাকচারে। এক বাজেট ডেফিসিট, সেকেন্ড হচ্ছে ফিসকাল ডেফিসিট, 4 নম্বর হচ্ছে প্রাইমারি ডেফিসিট, 4 নম্বর হচ্ছে রেভিনিউ ডেফিসিট। বাজেট ডেফিসিট হচ্ছে টোটাল খরচা মাইনাস টোটাল ইনকাম, কোথা থেকে এসছে জানবার দরকার নেই। ফিসকাল ডেফিসিট হচ্ছে কি টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম উইদাউট লায়াবিলিটিস। উইদাউট লায়াবিলিটিস বলতে কি, আমি যে কোনো ধার ছাড়া যে কোনো ইনকাম যেটা থেকে করেছি, ট্যাক্স থেকে হতে পারে, পিএসইউ থেকে হতে পারে, সেটাকে বলবো। তাহলে 2022-23-এর যে বাজেট এস্টিমেশন গভর্নমেন্ট দিয়েছে তাতে 22-23-এ 6.4% ফিসকাল ডেফিসিট থাকবে, আর 23-24-এ কত থাকবে বলছে 5.9%। এটা অনেকটাই কম হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য এই যে টার্গেটটা বেড়ে গেছে। এটা কিন্তু ইন্টারভিউর পার্সপেক্টিভে এই কনসেপ্টটা জানা দরকার। বিভিন্ন জনকে এই কনসেপ্টটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে, ফিসকাল ডেফিসিট কী, এস্টিমেশনটা কেন কম হলো না। 2024-এর ইন্টারভিউতে কিন্তু একজন ক্যান্ডিডেটকে এই কোশ্চেনটা করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এইম টু রিডিউস ফিসকাল ডেফিসিট 4.5%। 25-26-এর মধ্যে এটা 4.5-এ আনবে বলে এস্টিমেট করেছে গভর্নমেন্ট। এই তিনটে কিন্তু বাজেট এস্টিমেশনে বলা আছে, এই জন্য এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন এটা আসতে পারে, প্রায়োরিটিস অফ বাজেট দিয়ে 4-5টা কোশ্চেন দিয়ে দেবে, 4-5টা অপশন দিয়ে 4টে অপশন দিয়ে দেবে। সেই অপশনের মধ্যে এই যে নামগুলো, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, রিচিং অফ লাস্ট মাইল, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, তিনটে এই পয়েন্ট দিয়ে দিল, আর একটা অন্য যেটা কোনো আমাদের এখানে 7টা পয়েন্টের মধ্যে নেই, কোনটা নেই পয়েন্ট আউট করো, বা এই 7টার মধ্যে যে কোনো একটা দিয়ে বাকি তিনটে দেবে না, বলবে কোনটা আছে দাগ দাও। তো সেটা এই জায়গার 7টা প্রায়োরিটিস মাথায় রাখতে হবে। এই টেবিলটাও খুবই ইম্পর্টেন্ট। ফিসকাল ডেফিসিট আমি আগেই বলেছি কি জিনিসটা, কনসেপ্টটা আমি আগে দুটো কনসেপ্ট বলে দিই, রেভিনিউ ডেফিসিট কী আর প্রাইমারি ডেফিসিট কী। রেভিনিউ ডেফিসিট হচ্ছে টোটাল রেভিনিউ ইনকাম, টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রেভিনিউ ইনকাম। রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে স্যালারি, পেনশন, ডিফেন্স, এই ধরনের যে খরচগুলো হয় যেগুলো আমরা কম করতে পারবো না, যেমন স্যালারি আমাকে দিতেই হবে সরকার মেশিনারি চালাতে গেলে, গভর্নমেন্ট মেশিনারি। ডিফেন্স আমার খরচটা লাগাতে হবে কারণ আমি সরকার চালাচ্ছি। যেগুলো রেগুলার বেসিসে, যেগুলো কোনো প্রোডাক্টিভ নয়, সেগুলোকে বলা হয়, বা অ্যাসেট ক্রিয়েটিং নয়, সেটাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। এই রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ ইনকাম। রেভিনিউ ইনকাম যেগুলো ট্যাক্স সিস্টেম থেকে আমরা আসছি, কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, জিএসটি, এগুলোকে বলা হচ্ছে রেভিনিউ ইনকাম। সো এই দুটো মাইনাস করলে যেটা হয় সেটাই হচ্ছে রেভিনিউ ডেফিসিট। আর প্রাইমারি ডেফিসিট কি? প্রাইমারি ডেফিসিট হচ্ছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ফিসকাল ডেফিসিটটা আমরা আগেই বললাম, তার সঙ্গে মাইনাস করে দেবো। ফিসকাল ডেফিসিটটা অনেক বেশি হয়ে যাবে, ইন্টারেস্ট পেমেন্টটা করতে যে খরচটা হচ্ছে সেটাকেও আমরা মাইনাস করে দেবো ফিসকাল ডেফিসিট থেকে, তাহলেই চলে আসবে। এই ফিসকাল ডেফিসিট প্রত্যেক বাজেটে 3টে জিনিস হয়। একটা হচ্ছে অ্যাকচুয়ালস, 21-22 সালের টোটাল যখন সমস্ত ক্যালকুলেশন হয়ে যাবে যে কত আমার অ্যাকচুয়াল ডেফিসিটটা হয়েছে, সেটা কিন্তু 21-22 সালের হবে। রিভাইসড 22-23 হবে। রিভাইসড কেন? এই যেমন দেখবে বাজেটের এস্টিমেশন 23-24 এখানে দেওয়া আছে, এর পরের বারের বাজেটে এটা হবে রিভাইসড 23-24। এইভাবে এই ডেটাটা মনে রাখতে হবে। রেভিনিউ ডেফিসিট মেইনলি দুটো জিনিস পড়বে, ফিসকাল ডেফিসিটের অ্যাকচুয়াল কত আছে 21-22-এ, আর বাজেট 23-24-এ কী এস্টিমেট করা হয়েছে। সেরকমভাবে ফিসকাল ডেফিসিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দেন রেভিনিউ ডেফিসিট, তারপরে প্রাইমারি ডেফিসিট। কিছু মনে না করতে পারলে ফিসকাল ডেফিসিটটা অবশ্যই মনে রাখবে। তারপরে এই কোশ্চেনটা আসতে পারে যে নির্মলা সীতারামন কতবার ইউনিয়ন বাজেট প্রেজেন্ট করেছে? 5 টাইমস। এরপরে ইউনিয়ন বাজেটের আর একটা কোশ্চেন খুব কমন আসে যে বাজেটে কোথা থেকে কত টাকা এলো আর কোথায় সবচেয়ে বেশি খরচ হলো। মিনিমাম এই দুটো কোশ্চেন করে, কত টাকা সবচেয়ে বেশি এলো কোথা থেকে, দ্বিতীয় কোথা থেকে এলো, তৃতীয় কোথা থেকে এলো, আর সবচেয়ে খরচ কোন সেক্টরে বেশি করেছে, এই জিনিসটা কোশ্চেন করে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্পষ্ট যে এখানে সবচেয়ে বেশি ইনকাম কোথা থেকে হয়েছে? জিএসটি থেকে। কোশ্চেন ডাইরেক্ট আসবে জিএসটি, ইনকাম ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, ইউনিয়ন এক্সাইজ, এরকম করে বলে দেবে যে সবচেয়ে বেশি ইনকাম কোথা থেকে হয়েছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সেকেন্ড কর্পোরেশন ট্যাক্স 15%। আর সবচেয়ে যদি আমি একটা জিনিস ইনকামটা বললাম, আর একটা কিন্তু সবচেয়ে যদি বরোয়িং থাকে, বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটি, সেটা কিন্তু সবসময় বেশি,
এটা নিয়ে কোনো ডাউট নেই। যদি ট্যাক্সের মধ্যে সবচেয়ে বেশি কেসে আসে জিএসটি বলতে হবে, ঠিক আছে। যদি বলে রুপিস কাম ম্যাক্সিমাম ফ্রম বরোয়িং অপশানটা থাকে, অবশ্যই বরোয়িং দিতে হবে। আর সবচেয়ে বেশি খরচ কোথায় হয় যদি বলে, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট, যে লোনটা নিচ্ছি তার ইন্টারেস্ট পেমেন্ট আমরা 20% আমাদের ইনকামের খরচ করে দিচ্ছি, শুধু ইন্টারেস্ট, নাথিং এলস। তারপরে সেকেন্ড কি, স্টেট শেয়ার ট্যাক্স অ্যান্ড ডিউটিস। আমরা জানি যে সরকারকে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইনকামটা করে তার কিছু পার্সেন্ট ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী সেটা স্টেটকে এবং ইউনিয়ন টেরিটরিকে ডিস্ট্রিবিউট করতে হয়। সেখানে 18% চলে যায়, এবং সেন্ট্রাল সেক্টর স্কিম, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে, সেখানে 17% খরচ হয়। এই তিনটেই কিন্তু মনে রাখতে হবে। অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায় আসে জিওগ্রাফি আর ইকোনমিক্সে কোশ্চেনে, এটা দেখতে পাওয়া যায়। গ্রস ন্যাশনাল ইনকাম কনসেপ্টগুলো আমি আর বলছি না। জিএনআইতে ফার্স্ট হচ্ছে চায়না, ইন্ডিয়ার পজিশন 5th। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন দিয়েছি, দেখবার দরকার নেই। ফার্স্ট পজিশন ইন্ডিয়ান পজিশনটা আমাকে মনে রাখতে হবে। জিএনআই অ্যাকর্ডিং টু পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার প্যারিটি কনসেপ্টটা আমি জানি, তোমরা জানো, মানে ক্রয় ক্ষমতা অনুযায়ী জিএনআইটা যেটা হয় সেটাতে চায়না ফার্স্ট, ইন্ডিয়া কিন্তু থার্ড। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। জিডিপি গ্রোথ অ্যানুয়ালি সবচেয়ে বেশি কোথায়? মালদ্বীপস। ইন্ডিয়ার গ্রোথ রেট কত ছিল? 8.7%। হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম, শুধু এইটুকু মাথায় রাখো, বারমুন্ডা। ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2150। এইটুকু মনে রাখো। হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম বেসড অন পারচেসিং পাওয়ার প্যারিটি হচ্ছে সিঙ্গাপুর। পার ক্যাপিটা ইনকাম কিন্তু আগেটা ছিল জিএনআই, এটা কিন্তু সিঙ্গাপুর। আর জিডিপি, এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, জিডিপিতে হাইয়েস্ট হচ্ছে কোন কান্ট্রি? ইউএসএ। ইন্ডিয়ার পজিশন কত? 5th। এই টপিকটা মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে, কিন্তু স্পেশালি দেখতে হবে জিডিপিটা আসে, পারচেসিং পাওয়ার অফ জিএনআই আসে, হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম কোন দেশের সেটা আসতে পারে, বা ইন্ডিয়ার কত ইনকাম এটা আসতে পারে। ইকোনমিক্সের ফরেন ট্রেড বা ব্যালেন্স অফ ট্রেড যে কনসেপ্টটা আছে, সেখান থেকে প্রায় প্রত্যেক বছরেই একটা হলেও কোশ্চেন করে, একটাই করে কিন্তু করে জরুর, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে টপ 3, আমি কোশ্চেনগুলো ডাইরেক্ট আলোচনা করে নিচ্ছি। টপ 3 কমোডিটি অফ এক্সপোর্ট, মানে আমাদের কী কী প্রোডাক্ট সবচেয়ে বেশি এক্সপোর্ট করি, বাইরে পাঠায়, বিদেশে পাঠায়। পেট্রোলিয়াম প্রোডাক্ট, এইটা কখনো ভাববে না আমাদের দেশে পেট্রোলিয়াম হয় না বলে আমরা কী করে পেট্রোলিয়াম প্রোডাক্ট বেশি এক্সপোর্ট করছি। কারণ আমরা ক্রুড অয়েলটাকে নিয়ে আসছি, এবং ক্রুড অয়েলকে বিভিন্ন রিফাইনারিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে আমরা বিভিন্ন দেশে এটা মানে সাপ্লাই করি। ইন্ডিয়ার কিন্তু এতে হিউজ মানে পারদর্শিতা আছে। তাহলে ফার্স্ট কি? পেট্রোলিয়াম প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে পার্ল, প্রিসিয়াস অ্যান্ড সেমি প্রিসিয়াস স্টোন। আমাদের ইন্ডিয়াতে কিন্তু অনেক ধরনের স্টোন তৈরি হয়। অ্যান্ড ড্রাগ ফর্মুলেশান, ইন্ডিয়া হচ্ছে, এটা মাথায় রাখবে, বিভিন্ন ধরনের ড্রাগ সস্তায় বানানোর জন্য। চায়না দেখবে যেমন সস্তায় বিভিন্ন খেলনা, বিভিন্ন কিছু তৈরির এক্সপার্ট, সেরকম হচ্ছে কম খরচে ওষুধ তৈরি করা ইন্ডিয়ার হচ্ছে একটা বিশাল বড় ট্যালেন্ট। এই তিনটে প্রোডাক্ট মনে রাখলেই হবে। টপ 3 ইম্পোর্টেড কী করছি? পেট্রোলিয়াম, আমি যেটা বলেছিলাম, ক্রুড, আমরা কিন্তু প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ইম্পোর্ট করছি। কোক সেকেন্ড, অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টও কিন্তু আমরা ইম্পোর্ট করি বেশি। আর টপ 3 কান্ট্রি অফ এক্সপোর্ট, ফার্স্ট হচ্ছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে ইউএই, থার্ড হচ্ছে নেদারল্যান্ড। রিসেন্টলি ইউএসএতে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে। আর আরেকটা ইম্পর্টেন্ট এখানে, নেদারল্যান্ড কিন্তু আমাদের আগে কোনো এই লেন্সে ছিল না। আমাদের কিন্তু একটা টপ এক্সপোর্ট ডেস্টিনেশনে মানে পরিণত হয়েছে নেদারল্যান্ডস, একটা টপ ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা নতুন টপিক। নেদারল্যান্ড কিন্তু টপ এক্সপোর্টিং 3-এর মধ্যে চলে এসেছে, এই জন্য তিনটেই আমাদের কাছে ইম্পর্টেন্ট। টপ 3 কান্ট্রিজ অফ ইম্পোর্ট, আমরা সবচেয়ে বেশি ইম্পোর্ট কোথা থেকে করি? চায়না, সেকেন্ড হচ্ছে ইউএই, থার্ড হচ্ছে ইউএসএ। টপ 3 ট্রেডিং পার্টনার, এই কোশ্চেনটা প্রায় প্রত্যেক বছরই আসে। টপ 3 ট্রেডিং পার্টনার, তার মধ্যে সবচেয়ে বেশি ট্রেডিং কোথায় হয়? ইউএসএ, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ইউএই। এইটা প্রায় প্রত্যেক বছরই আসে। সবচেয়ে কনফিউশন হয় ইউএসএ আর চায়নার মধ্যে। এই ডেটাটা মাঝে মধ্যে ভ্যারি করে, কোনোবারে ইউএসএ চলে আসে, কোনোবারে চায়না চলে আসে। এটা কিন্তু রিসেন্ট ডেটা অনুযায়ী ইউএসএ, লেটেস্ট ডেটা অনুযায়ী ইউএসএ হয়। আমাদের WBCS 23 বা 22-এর মেন্সে যদি কোশ্চেনটা আসে, আপনার যা ডেট অনুযায়ী দিয়েছে তাতে কিন্তু এই ডেটাটাই হবে। আমাদের ফার্স্ট ট্রেডিং পার্টনার হবে কি হবে? কমেন্ট করো, বলো। ওটা হবে ইউএসএ। এই পেজটাতে যে 3টে কোশ্চেন আছে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও জেনে রাখা মানে একটা ভালো বলে আমি মনে করেছি, তাই এটা দিয়েছি।
বলছে যে জিডিপির সঙ্গে যে আমরা বিদেশ থেকে যে ধারগুলো করছি বিভিন্ন ফরেন অর্গানাইজেশন বা কোনো কান্ট্রি থেকে, সেটা রেশিওটা কি জিডিপির সাথে? 9.1%। আমাদের যে এক্সপোর্ট হয়েছে 21-22-এর তুলনায় কত পার্সেন্ট গ্রোথ হয়েছে 22-23-এ? সেটা হচ্ছে 13.84%। আর ওভারঅল ইম্পোর্টটা কত পার্সেন্ট গ্রোথ হয়েছে? 17.38% 21-22-এর তুলনায়। এই পেজতে তেমন কোনো ইম্পর্টেন্ট কিচ্ছু নেই, পড়বার দরকার নেই। আমি শুধু এটা বলবো, জাস্ট ডেটাটা একবার দেখে নেওয়া ভালো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। মার্চেন্ডাইজ বলতে আমরা যে সমস্ত ফিজিক্যাল প্রোডাক্ট, কোনো খেলনা পাঠাচ্ছি, ক্রুড অয়েল পাঠাচ্ছি, পালস পাঠাচ্ছি, মার্চেন্ডাইজ এনিথিং হুইচ ফিজিক্যাল বা ফিজিক্যাল প্রেজেন্স আছে। সার্ভিস, ওভারঅল ট্রেড, তিনটে জিনিসে আমরা কত পার্সেন্ট এক্সপোর্ট করেছি 22-23-এ, 21-22-এ। তার যে গ্রোথ রেট, যেটা আগের চ্যাপ্টারে বললাম, তারই একটা টেবিল ফর্মে এখানে দেওয়া আছে। এটা পড়বার দরকার নেই, জাস্ট দেখে নাও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। শুধু ইম্পোর্টটা দেখে নাও, 7.38% গ্রোথ হয়েছে। এক্সপোর্টটা ওভারঅল ট্রেডের ক্ষেত্রে 13.84% হয়েছে। যেটা আমি আগের চ্যাপ্টারে বললাম, ওভারঅল ট্রেডের এক্সপোর্ট ইম্পোর্টটা কত পার্সেন্ট গ্রোথ হয়েছে, এইটুকুই শুধু লাগবে, যেটা আমি আগের পেজে মেনশন করে দিয়েছি অলরেডি। এগ্রিকালচার টপিকটা আমাদের জিওগ্রাফি এবং ইকোনমিক্স দুটোতেই কমন, এবং এই চ্যাপ্টার থেকে প্রায়শই জিওগ্রাফিতে অনেক বেশি কোশ্চেন আসে, ইকোনমিক্সে কম্পারেটিভলি কম আসে, কিন্তু আসে। এটা নতুন আপডেটেড ডেটা, এটা আমাদের সবারই নিয়ে রাখা উচিত। সবগুলো এখানে আমি ডিসকাস করব না, এখান থেকে দেখে দেখে লিখে নেবে। মেন যেই দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে, ফার্স্ট পজিশনে কী আছে, ওয়েস্ট বেঙ্গলের পজিশনটা কী। সুগার কেন ইম্পর্টেন্ট, জুট ইম্পর্টেন্ট, কারণ ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। পটাটো ইম্পর্টেন্ট, অনিয়নটা স্কিপ করতে পারো, ক্যাচুটা স্কিপ করতে পারো, টোটাল ফ্রুটসটাও ইম্পর্টেন্ট, ভেজিটেবলস ইম্পর্টেন্ট, স্পাইসেস ইম্পর্টেন্ট। এইভাবে প্রত্যেকটা লিস্ট করে নিতে হবে। এটাও ইম্পর্টেন্ট, হেক্টর ওয়াইজ প্রোডাকশানে কোন স্টেট ফার্স্ট আছে। 3-4টে ইম্পর্টেন্ট আমি প্রপ দিয়েছি। তার ইন্ডিয়ার পজিশন কী আছে, ওয়ার্ল্ডে পজিশন কী আছে, ইন্ডিয়ার ফার্স্ট কে আছে, পাঞ্জাব। হেক্টর ওয়াইজ ওয়ার্ল্ডে কে ফার্স্ট আছে, সেগুলো দেওয়া আছে। মেনলি প্যাডি আর হুইট খুবই ইম্পর্টেন্ট, এই দুটো মার্ক করে রাখ। ফার্টিলাইজার কনজামশানে কোন স্টেট কী র্যাঙ্ক করেছে, হেক্টর ওয়াইজ ফার্স্ট কী করেছে পুন্ডুচেরি, সেকেন্ড কে করেছে পাঞ্জাব, থার্ড হচ্ছে হরিয়ানা। পন্ডিচেরি আর পাঞ্জাব এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে হেক্টর ওয়াইজের ক্ষেত্রে। টোটাল কনজামশনের ক্ষেত্রে আমি আগের বারেও যেরকম বলেছি, উত্তরপ্রদেশ এই যে ভাস্ট স্টেট, অনেক ল্যান্ড এরিয়া, ল্যান্ড মাস অনেক বেশি, সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় উত্তরপ্রদেশে অ্যান্সারটা হয়। দেখুন এখানে উত্তরপ্রদেশ, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড মধ্যপ্রদেশ। আর একটা ইম্পর্টেন্ট পার্সপেক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ার্ল্ডে ফার্স্ট কে এবং ইন্ডিয়ার পজিশন কী ওয়ার্ল্ডের রেসপেক্টে, এটা কিন্তু স্পেশালি ইকোনমিক্সেও আসে, প্লাস জিওগ্রাফিতে সবচেয়ে বেশি কমন। যেমন রাইস, হুইট, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। রাইস খুবই ইম্পর্টেন্ট, হুইট ইম্পর্টেন্ট, মেজও ইম্পর্টেন্ট, পালসও ইম্পর্টেন্ট, সুগার কেন, জুট, যতগুলো লিস্ট আছে এই লিস্টে প্রায় সবগুলোই ইম্পর্টেন্ট। একটু দেখে নেওয়া ভালো আমার মনে হয়। ইন্ডাস্ট্রি থেকে বেশি কোশ্চেন নেই, যেগুলো লেটেস্ট আপডেট, নবরত্নগুলো একটু দেখে রাখা ভালো। লেটেস্ট আপডেট টোটাল কতগুলো নবরত্ন আছে, এই কোশ্চেনটা আসতে পারে। 13 এখনও পর্যন্ত বাড়েনি আজকের ডেটেও। আর লেটেস্ট হচ্ছে RVNL, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। আমরা তাহলে কী কী পড়বো, টোটাল কতগুলো নবরত্ন আছে, কতগুলো মহারত্ন আছে, এইরকমভাবে আমি মহারত্ন কতগুলো আছে 12টা। লেটেস্ট কি RECL, সেপ্টেম্বর 22-এ ইনক্লুড হয়েছে। 3 নাম্বার কি আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মিনিরত্নর টোটাল কতগুলো মিনিরত্ন কোম্পানি আছে। মিনিরত্নের আমরা জানি দুটো ক্যাটাগরি হয়, 1 and 2। 1 and 2-তে 62-12 আছে, ভাগ করবার দরকার নেই। টোটাল মিনিরত্ন কটা আছে এইটা মনে রাখলেই হবে, 74টা। আর সোলার এনার্জি কর্পোরেশন ইজ দ্য লেটেস্ট ওয়ান, এইটা মাথায় রাখতে হবে। কোনটা লেটেস্ট ওয়ান, 3টে জিনিস মনে রাখবো, টোটাল কতগুলো আছে, লেটেস্ট ওয়ানটা কী আছে, প্লাস কনসেপ্টটা তো আমাকে জানতেই হবে। তারপরে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোর ইন্ডাস্ট্রির একটা কনসেপ্ট আছে, কোর ইন্ডাস্ট্রির কী কী সেক্টর আছে। আমাকে কিন্তু এই সেক্টরটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, তোমাকে দেখে নিতে হবে এই বছর এই সেক্টরে কী কী আছে। কোল আছে, ক্রুড অয়েল আছে, এবং তার পার্সেন্টেজ, সবগুলো পার্সেন্টেজ মনে রাখবার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আছে। আমাকে লিখতে হবে যে কোল, ক্রুড অয়েল, এই যে প্রোডাক্টগুলো যেগুলো আছে টোটাল সেগুলো লিখতে হবে। প্লাস হায়েস্ট পার্সেন্টেজ কোনটা আছে, রিফাইনারি প্রোডাক্ট। এই রিফাইনারি প্রোডাক্টটাকে মার্ক করে রাখতে হবে, যে রিফাইনারি প্রোডাক্টটা হায়েস্ট কোর ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আছে, রিফাইনারি প্রোডাক্ট, তার পার্সেন্টেজ জিজ্ঞেস করতে পারে। এইটুকু মাথায় রাখলেই হবে।
ভিডিওটা প্রায় শেষের মুখে, আর বেশি কিছু ভিডিও নেই, ছোটো ছোটো গোটা কয়েক টপিক আছে, সেই টপিকগুলো আমরা ডিসকাশন, ট্রান্সপোর্ট, ট্যুরিস্ট, তারপরে হচ্ছে কিছু সার্ভে রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রিপোর্ট, এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে প্রায় প্রত্যেক বছরে, সেগুলো আমরা মার্ক করব। তাহলে কি ফার্স্ট, লার্জেস্ট রোড নেটওয়ার্ক ইন্ডিয়ার কী হয়েছে? লার্জেস্ট নেটওয়ার্কে ইন্ডিয়ার র্যাঙ্কটা কোথায়? ইন্ডিয়ার র্যাঙ্কটা হচ্ছে সেকেন্ড। এটা কিন্তু একটা নিউ আপডেট, 22-23 অ্যানুয়াল রিপোর্টে পাবলিশ হয়েছে, এটা আসতে পারে। ওয়ার্ল্ডের পজিশন কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড ছিল না। উত্তরপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট রোড নেটওয়ার্ক। আর একটা প্রায়শ কোশ্চেন করে ওয়াটারওয়ে কতগুলো আছে? আমাদের মধ্যে একটা রং কনসেপশন আছে যে ছটার পরে যে অনেকগুলো বেড়েছে সেটা কিন্তু আমাদের কারোরই মাথায় নেই। 111টা বর্তমানে ওয়াটারওয়েজ আছে। অনারেবল মিনিস্টার নীতিন গডকরি আসার পর রোডওয়েজ যেমন গুরুত্ব দিয়েছিলেন এবং ওয়াটারওয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা কিন্তু যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টর এক্সাম দেবে তাদেরকে কিন্তু ইন্টারভিউতে এই কোশ্চেনটা করবার একটা বিশাল বড় জায়গা থেকে যাচ্ছে। এটা কিন্তু জিজ্ঞেস করেছে অনেককে। এনার্জি সেক্টর থেকে কী কোশ্চেন আসতে পারে? যেমন একটা রিসেন্ট ডেটা বেরিয়েছে, হাইয়েস্ট প্রডিউসিং উইন্ড পাওয়ার কে আছে? উইন্ড পাওয়ারের ফার্স্ট, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হাইয়েস্ট পাওয়ার মানে প্রডিউসিংয়ে কোন স্টেট আছে? তামিলনাড়ু। তারপরে কোশ্চেনটা, একটা অটল জ্যোতি যোজনা বলে রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি একটা স্কিম লঞ্চ করেছে। এই স্কিমে কী বলা হচ্ছে যে প্রত্যেক জায়গায় সোলার স্ট্রিট লাইট দেওয়া হবে। এটা সোলার লাইট স্কিম দিচ্ছে, একটা স্কিমের নাম দেওয়া হয়ে গেল। এই কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অটল জ্যোতি স্কিমটা রিলেটেড টু কী, বা এখানে কী অবজেক্টিভ বা কী প্রোভাইড করা হচ্ছে? স্ট্রিট লাইট প্রোভাইড করা হচ্ছে। অবজেক্টিভ কি? রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করা। ঠিক আছে। আর একটা কথা, 100% এফডিআই ইজ অ্যালাউড আন্ডার অটোমেটিক রুট। এই রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে 100% কিন্তু এফডিআই অ্যালাউ হয়ে গেছে। এটা কিন্তু কোশ্চেন আসে যে এফডিআই কত পার্সেন্ট অ্যালাউড ইন দিস সেক্টর? 100%, তাও আবার অটোমেটিক রুট। অটোমেটিক রুট মানে জানেন আপনারা? যদি না জেনে থাকেন জেনে নিন। অটোমেটিক রুট মানে গভর্নমেন্টের কোনো পারমিশন লাগবে না, ডাইরেক্ট ফরেন ফান্ডিং হবে। সেই ফরেন ফান্ডিংয়ে যে কোনো এনার্জি রিলেটেড টু রিনিউয়েবল এনার্জি করতে পারে, গভর্নমেন্টের কোনো পারমিশন লাগবে না। তবে রুল অফ দ্য ল্যান্ড অ্যাপ্লিকেবল বা যে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স, এইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। শুধুমাত্র ফরেন ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে রেস্ট্রিকশানগুলো আছে সেইটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না এই সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ট্যুরিজমের ক্ষেত্রে 2-3টে কোশ্চেন আছে, ইকোনমিক্সে আসেনি আজ পর্যন্ত, তাও আমি দিয়ে রাখলাম যদি ভবিষ্যতে কাজে লাগে আমাদের। ট্যুরিজমে যে কোন স্টেটে সবচেয়ে বেশি ডোমেস্টিক ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে তামিলনাড়ু অ্যান্ড উত্তরপ্রদেশ। আবার সবচেয়ে বেশি ডোমেস্টিক মানে ইন্ডিয়ানরা কোন স্টেটে সবচেয়ে বেশি গেছে? ইন্ডিয়ানদের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান ট্যুরিস্টরা সবচেয়ে বেশি কোথায় গেছে? ফরেন ট্যুরিস্টরা সবচেয়ে বেশি কোথায় এসছে? সেটার ক্ষেত্রেও মহারাষ্ট্র অ্যান্ড তামিলনাড়ু। আমি এটা ভাবি কেন ওয়েস্ট বেঙ্গল আমাদের এই লিস্টে আসে না? ওয়েস্ট বেঙ্গল কিন্তু সব দিক থেকে পোটেনশিয়াল। আপনি হিস্ট্রি দেখুন ওয়েস্ট বেঙ্গলের, ল্যান্ডস্কেপ দেখুন, মানে জিওগ্রাফি দেখুন, সমুদ্র আছে, পাহাড় আছে, দার্জিলিংয়ের মতন একটা জায়গা আছে, তাও কেন যে নাম্বার 1-এ আসে না সেটা আমি ভাবি মাঝে মাঝে। শুধু লিটারেচার বলুন, কালচারাল বলুন, সব দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে ভগবান পুরো ভরে ভরে দিয়েছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য, কিন্তু তাও কেন এই লিস্টটা আসে না সেটা আমার একটু সন্দেহ আছে। তারপরে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এই রিপোর্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রায় প্রত্যেক বছর প্রিলিমিনারি, মেন বা অন্যান্য যে কোনো এক্সামে এই কোশ্চেন কিন্তু আসে হিউম্যান ডেভেলপমেন্ট থেকে। ফার্স্ট কোশ্চেনই আসে পাবলিশ করে কে? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, পাবলিশড অন 8 সেপ্টেম্বর 2022। জাস্ট কনসেপ্টে দেওয়ার জন্য, এটা লাগে না, এটা ইম্পর্টেন্ট নয়। টাইটেল কি? আনসার্টেন টাইমস, আনসার্টেন লাইফস, শেপিং আওয়ার ফিউচার ইন এ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড। আমরা জানি করোনার জন্য এই টাইটেলটা দিয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। টপ পজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুইজারল্যান্ড। ইন্ডিয়ার পজিশন তো প্রায় প্রত্যেক বছরই আসে, মানে কি বলবো, এটা জানা খুবই দরকার। আর এটা আমি আবারও বলছি, এইখানে যে ডেটাগুলো দিচ্ছি সেগুলো শুধুমাত্র ইকোনমিক্স বা জিওগ্রাফির জন্য নয়, এটা কিন্তু আপনাকে বিভিন্ন জায়গায় যখনই অপশনাল লিখবেন সেখানে কিন্তু এই ডেটাগুলোকে ইনক্লুড করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ইন্ডিয়ার হাই এইচডিআই স্কোর ইন্ডিয়ার কত, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6.633। দ্য লাইফ এক্সপেক্টেন্সি বার্থ 67.2, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। মিন স্কুল ইয়ার 6.9, এগুলো একটু দেখে রাখবেন, তাও আসতে পারে, আমি না বলবো না, কিন্তু আসতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5, এটা কিন্তু ফিফথ হেলথ সার্ভে রিপোর্ট। 6th কিন্তু এখনও রিপোর্ট পাবলিশ হয়নি। এখানে ইনফ্যান্ট মর্টালিটি রেট কী আছে?
35.2 ইনফ্যান্ট মোর্টালিটি রেট আমরা জানি, প্রত্যেক 1000 জনে কতগুলো বাচ্চা মারা যায়। বুঝলেন, জন্মের সময় অনেক বাচ্চা ইনফ্যান্ট আমরা জানি, বাচ্চাকে একদম মানে যেটা জন্মার সঙ্গে সঙ্গে যে বাচ্চাটা হয় সেটাকেই আমরা ইনফ্যান্ট বলি। তার মৃত্যুর হার কত? 35.2 হাজারে, কিন্তু এটা মাথায় রাখবেন। টপ স্টেট কী আছে? টপ স্টেট মানে পারফরমেন্স ভালো আর কি, মানে সবচেয়ে মৃত্যু কম কোন স্টেটে আছে? কেরালা। ওর স্টেট সবচেয়ে খারাপ কি কোন স্টেটের অবস্থা? উত্তরপ্রদেশ। মানে উত্তরপ্রদেশে এই 35.2 এরও বেশি মানুষ মানে বাচ্চা মারা যায় জন্মানোর সময়। টোটাল ফার্টিলিটি রেট 2.0 অ্যাকর্ডিং টু ফ্যামিলি হেলথ সার্ভে 5। ফার্টিলিটি রেট জানি আমরা প্রত্যেক মহিলা থেকে কতগুলো সন্তান হচ্ছে। আমাদের গড় হচ্ছে প্রত্যেক মহিলা থেকে, প্রত্যেক মা থেকে আমরা 2 জন বাচ্চা গড়ে পাচ্ছি। এটা আমরা এখন অনেকটা কমে যাচ্ছে, এটা অনেক আগে বেশি ছিল, 3, 4, 5 আগে ছিল, সেটা 3, 2.7, তারপর 2.4, 2.2 হলো, তারপরে 2 এসছে। ওর স্টেট এটা রেট হয়ে গেছে, ওটা ওর স্টেট হবে বিহার। বিহারের কিন্তু সবচেয়ে ফার্টিলিটি রেট বেশি, 2.98, প্রায় প্রত্যেক মা পিছু 3টে করে বাচ্চা হয় প্রায়। পপুলেশন বিলো এজ 15 ইয়ার্স 26.5%। আমাদের এখন বর্তমানে 15 নিচে কত বাচ্চা আছে সেটা হচ্ছে 26.5। এখানে কিন্তু যেই 4-5টা ডেটা আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই অপশনালে বা বিভিন্ন ডেসক্রিপটিভ ইংলিশ বাংলাতেই ইনক্লুড করার জায়গা থেকে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। ডেটা রিলেটেড টু লাইভ স্টক, এখানে কিছু কোশ্চেন আসে, একটা দুটো কোশ্চেন, সেটা কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। ফার্স্টেই দেখে রাখতে হবে ওভারঅল লাইভ স্টকে টপ স্টেট কী আছে এবং ওয়েস্ট বেঙ্গলের পজিশনটা কী আছে। উত্তরপ্রদেশ হবে ফার্স্ট, ওভারঅল স্টক লাইভ স্টক কোথায় আছে সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। যেগুলো ওয়েস্ট বেঙ্গল আছে ফার্স্ট পজিশনে সেটাও কিন্তু দেখতে হবে, যেমন ক্যাটেল দেখতে হবে, এগ প্রোডাকশান, মিট প্রোডাকশান, সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ভালো পজিশন রেখেছে, খারাপ বলবো না। মিটে থার্ড, ফিশে সেকেন্ড, মিল্কে আমাদের কোনো পজিশন নেই বলে আমি ওখানে র্যাঙ্ক দিইনি। ইন্ডিয়া এই জায়গাটা একটু ভুল আছে, মিল্কে ইন্ডিয়া হচ্ছে ফার্স্ট পজিশন, মানে ভুল বলবো না, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের পজিশনে চলে এসেছে, এটা কিন্তু মিল্কে ইন্ডিয়ার পজিশন বলা হয়েছে। ইন্ডিয়ার পজিশন কিন্তু ফার্স্ট, এটা কিন্তু নট এ ওয়েস্ট বেঙ্গল পজিশন। এই ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট ইকোনমিক্সে খুব একটা আসে না সত্যি কথা বলতে, কিন্তু জিওগ্রাফিতে প্রায় প্রত্যেক বছরেই এখান থেকে কোশ্চেন আসে। এখানে যে লেটেস্ট ডেটাটা এসছে সেখানে কিন্তু ফরেস্ট কভারের কথা বলা হয়েছে 21.71%, আবার ট্রি কভারের কথা বলা হয়েছে 24.62%। এটা কিন্তু প্রত্যেকবারে যে ডেটা আমাদের ফরেস্ট কভারের অ্যান্সার পিএসসি নেয় 24.62ই নেয়, কিন্তু প্রায় 24 মানে পয়েন্টটা বলছি না, 24% নেয়। এটা কিন্তু ঠিক নয়। এটা হচ্ছে ট্রি কভার আর ফরেস্ট কভারের মধ্যে ডিফারেন্স আছে। নর্মাল ট্রি কভার যে আমাদের লোকাল এরিয়াতে আছে যেখানে ফরেস্ট নয়, সেটাকেও কিন্তু ইনক্লুড করলে তবেই 24.62 আসছে। এটা কিন্তু আমি এটাও বলে রাখলাম, পিএসসি কিন্তু 24%-ই অ্যান্সার নেয় প্রত্যেকবারে। হায়েস্ট ফরেস্ট কভার কোথায় আছে? ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, থার্ড হচ্ছে ছত্তিশগড়। এটা আমাদেরকে মানতে হবে, জানতে হবে যে ফরেস্ট স্টেট কভার পার্সেন্টেজ নয়, টোটাল জঙ্গল সবচেয়ে বেশি কোথায় আছে এরিয়া অনুযায়ী এটা হয়। এটা ফার্স্ট মধ্যপ্রদেশ, এটুকু মনে রাখলে হবে, সেকেন্ড অরুণাচল প্রদেশ, থার্ড ছত্তিশগড়। কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে এটা আবার অন্য হয়, যেমন লাক্ষাদ্বীপ হয় ফার্স্ট পজিশন, সেকেন্ড হয় মিজোরাম, থার্ড হচ্ছে আন্দামান নিকোবর। একটা কথা মাথায় রাখতে হবে, যদি বলে ফার্স্ট স্টেট নট ইউনিয়ন টেরিটরি ইন টার্মস অফ ফরেস্ট পার্সেন্টেজ, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে মিজোরাম। তবে যদি লাক্ষাদ্বীপ থাকে সেটা কিন্তু লাক্ষাদ্বীপেই করবে, স্টেট বলা থাকলেও। তার কারণ হচ্ছে ওটা অ্যান্সার মানে যে কোশ্চেনটা সেট হয়েছে সেটা কোনো কারণে এইটাকে ডিফারেন্স করে কোশ্চেনটা করেনি বলে। তারপরে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, খুবই চর্চার বিষয়। হায়েস্ট ম্যানগ্রোভ কভার হচ্ছে কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল। এবং তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যানগ্রোভ কভারের হায়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা অল ওভার ইন্ডিয়া? সাউথ 24 পরগনা। ফরেস্ট কভারে পশ্চিমবঙ্গের কী আছে? 18.96%। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফরেস্ট কভার। দেখবেন জঙ্গলের ক্ষেত্রে ফরেস্ট কভারের ক্ষেত্রে দেখবেন 14 পয়েন্ট থাকে ওয়েস্ট বেঙ্গলের। এখানে কিন্তু ফরেস্ট কভার বলা আছে 18.96, যেটা ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্টে বেরিয়েছে। এইগুলোই আপাতত আমি আলোচনা করে রাখলাম। এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে আমরা যে কারেন্ট ডেটা রিলেটেড আপডেট আছে এই 2-3 মাসে যেগুলো হবে ইকোনমিক্স রিলেটেড, সেগুলো কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও আপলোড করব পরীক্ষার 10-15 দিন আগে।
মেন্সের আর একটা প্রিলিমিনারির আগে পাবলিশ করব। যেমন ব্যাংকে সিআরআর কী আছে, এসএলআর কী আছে, এগুলো এখন থেকে পড়ে কোনো লাভ নেই। জাস্ট কারেন্ট ডেটা যখন আসবে আমি ঠিক একটা পাবলিশ করব, সেই ভিডিওটা দেখবে, সেই ভিডিওটা দেখলেই এনাফ। এই ভিডিও থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পাবে। বেশি কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় নিয়ে পড়তে যেও না, তোমার অন্যান্য মেন টপিকগুলো থেকে ডেভিয়েট হয়ে যাবে। সেটা কিন্তু লাভজনক হবে না তোমার ওভারঅল মার্ক ক্যারি করার জন্য। এই যে সময়টা ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স করবে সেই টাইমে অন্য বিষয় পড়ো, জিওগ্রাফি পড়ো, হিস্ট্রি পড়ো, ইকোনমিক্সের কনসেপ্ট পড়ো, যেটা এই বছর কাজে না লাগলে পরের বছর লাগবে। কিন্তু ফালতু টাইম নষ্ট করবে না। এই ভিডিওটা এনাফ। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে বলছি। আর যেগুলো কিছু কিছু কোশ্চেন আছে সেগুলো তুমি পারবে না, কেউ পারবে না, সেগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পড়ো, এগুলো পুরো মেমোরাইজ করে রাখবে। বেস্ট উইশেস রইলো সবার জন্য।